সুপ্রিয় শিক্ষার্থী, ভালো আছো নিশ্চয়ই। আজকে দশম শ্রেণীর দশম অধ্যায় আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করব। আর্থিক বিবরণীর একটি অংশ বিশদ আয় বিবরণী। আর্থিক ফলাফল অর্থাৎ লাভ ক্ষতি নির্ণয়ের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বিশদ আয় বিবরণী বা স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম বলা হয়। আমরা আজকে বিশদ আয় বিবরণী নিয়ে আলোচনা করব। বিশদ আয় বিবরণী 3 ধাপে প্রস্তুত করা হয়। বিশদ আয় বিবরণী সাধারণত 3টি ধাপে প্রস্তুত করা হয়। এর মধ্যে প্রথম ধাপে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করা হয়। দ্বিতীয় ধাপে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে পরিচালন মুনাফা বা ক্ষতি নির্ণয় করা হয়। আবার পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ এবং অন্যান্য ব্যয় বাদ দিয়ে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করা হয়। আজকে আমরা প্রথম ধাপ নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে কিভাবে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করা হয় তার একটা নমুনা ছক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা এখন শুরুতেই একটা নমুনা ছক তৈরি করব কিভাবে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করে। তাহলে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয়। মোট মুনাফা অবলিক ক্ষতির পরিমাণ নির্ণয়। আমরা একটা নমুনা ছক তৈরি করব। আগেই বলে নেই, আমি এই নমুনা ছকের মধ্যে যেই এন্ট্রিগুলা নিয়ে আসবো, হিসাবগুলা নিয়ে আসবো, সাধারণত তোমাদের পাঠ্য বইয়ে তার বাইরে কোনো এন্ট্রি থাকবে না। তারপরও যদি থাকে পরবর্তী সময় আমি ক্লাসে সেগুলো সমাধান করে দেব। দেখো তাহলে আমরা শুরু থেকেই করে নেই। বিবরণের কলাম, টাকার কলাম 3টা নিতে হবে। বিবরণ, টাকা, টাকা, টাকা। আমরা বলছি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা বা ক্ষতি নেই। আসলে আমরা আগে থেকে তো জানি না মুনাফা হবে নাকি ক্ষতি হবে। আমরা হিসাবগুলো যখন কমপ্লিট করব তখন আমরা বুঝতে পারবো আমাদের মোট মুনাফা হয়েছে নাকি ক্ষতি হয়েছে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করবো সেটা এখন শুরু করি। তাহলে শুরুতে আমরা নিট বিক্রয় বের করব। তাহলে নিট বিক্রয় বের করতে গেলে বিক্রয়ের সাথে আনুষঙ্গিক কিছু জিনিস আছে সেগুলো আমাদের নিয়ে আসতে হবে। যেমন শুরুতে আমরা লিখবো বিক্রয়। বিক্রয়ের টাকাটা আমরা সব মাঝখানের কলামে লিখব। লিখলাম আমরা বিক্রয়ের টাকা। বিক্রয়ের সাথে সমন্বয় থাকতে পারে অলিখিত বিক্রয়। যদি অলিখিত বিক্রয় থাকে তাহলে তার মানে কি সেটা বিক্রয়ের অন্তর্ভুক্ত হয় না, সেটা কি আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। তার মানে কি করতে হবে, যোগ করতে হবে। যোগ অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় থাকলে সেটা কি করবো, আমরা যোগ করব। যোগ করলাম অলিখিত বিক্রয়। তার সাথে যদি বিক্রয় ফেরত থাকে, শুধু রেওয়া মিলে অনেক সময় কি ফেরত থাকে। ডেবিট দিকের টাকাটা হচ্ছে বিক্রয় ফেরত এবং ক্রেডিট দিকের টাকাটা হচ্ছে আমাদের ক্রয় ফেরত। ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিব আর বিক্রয় থেকে আমরা কি করব, বিক্রয় ফেরত বাদ দিব। তাহলে আমরা বিক্রয় থেকে বিক্রয় ফেরতের টাকা থাকলে সেটা কি করে বাদ দিব। তাহলে মাইনাস বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় ফেরতের আরেক নাম হচ্ছে স্যার আন্ত ফেরত। তাহলে বিক্রয় ফেরতের আরেক নাম হচ্ছে কি, আন্ত ফেরত। সেটা আমরা বাদ দেব।
আর অনেক সময় কি থাকে আমাদের দেখা যায় কারবারি বার্তা, ব্যবসায়িক বার্তা অথবা বিক্রয় বার্তা লেখা থাকে। কারবারি বার্তা যদি লেখা থাকে, কারবারি বার্তা লেখা থাকে ডেবিট দিকেও টাকা থাকে, ক্রেডিট দিকেও টাকা থাকে, তাহলে ডেবিট দিকের টাকাটা হচ্ছে আমাদের বিক্রয় বার্তা আর ক্রেডিট দিকের টাকাটা হচ্ছে ক্রয় বার্তা। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যদি শুধু বার্তা লেখা থাকে তখন কিন্তু সেই টাকাটা ক্রয় বার্তা এবং বিক্রয় বার্তার অন্তর্ভুক্ত করা যাবে না। সেটা হচ্ছে প্রাপ্ত বার্তা এবং প্রদত্ত বার্তা, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে যদি আমাদের কি থাকে কারবারি বার্তা, ব্যবসায়িক বার্তা অথবা ক্রয় বার্তা এবং বিক্রয় বার্তা থাকে, শুধুমাত্র তখনই কিন্তু সেটা হিসাবভুক্ত করতে হবে। তাহলে আমরা কি বললাম, কারবারি বার্তা। আমরা বিক্রয়ের সাথে, দেখো বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করলাম, এখান থেকে বিক্রয় ফেরতের টাকা বাদ দিলাম, আবার কি কারবারি বার্তার টাকা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে যেই টাকাটা থাকবে সেটাকেই বলা হয় আমাদের নিট বিক্রয়। অনেক সময় আমাদের সৃজনশীল ক নাম্বারে চাইতে পারে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করব, বিক্রয় ফেরত বাদ দিব এবং কারবারি বার্তা বাদ দিব। কিন্তু একটা অঙ্কে সবগুলো এন্ট্রি তো নাও থাকতে পারে। এখন কথা হচ্ছে যদি থাকে তাহলে আমরা নিয়ে আসবো, না থাকলে এন্ট্রিগুলি আনবো না। আর যদি তার কোনো একটাও না থাকে, মনে করো অলিখিত বিক্রয় নাই, বিক্রয় ফেরত নাই, কারবারি বার্তাও নাই, কোনোটাই যদি না থাকে, তাহলে বিক্রয়ের টাকাটা সবসময় আউটের কলাম, সবার শেষের কলামে, বাহিরের কলামে আমাদের লিখতে হবে। তাহলে তখন ওই বিক্রয়ের টাকাটাই বুঝাবে নিট বিক্রয়। তাহলে কিন্তু আমরা এই যেখানে নিট বিক্রয়ের টাকাটা বের করলাম, আমরা জানি কি বলছিলাম, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই কি পাওয়া যায়, মোট মুনাফা বা ক্ষতি পাওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় আমি লিখলাম। বিক্রিত পণ্যের ব্যয় শুরুতে আমরা কি নিয়ে আসবো, প্রারম্ভিক মজুত পণ্যটা লিখবো, প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে মাঝখানে কলামে টাকাটা লিখবো প্রারম্ভিক মজুত পণ্য। তারপর হচ্ছে ক্রয়, ক্রয়ের টাকাটা প্রথম কলামে লিখলাম। এখন কারণ হচ্ছে বিক্রয়ের সাথে যেমন অলিখিত বিক্রয় থাকলে যোগ করতে হয়, বিক্রয় বাটা থাকলে বাদ দিতে হয়, কারবারি বাটা থাকলে বাদ দিতে হয়, ক্রয়ের ক্ষেত্রে ঠিক তদ্রূপ। যদি আমাদের অলিখিত ক্রয় থাকে সেটা যোগ করতে হবে, ক্রয় বাটা থাকলে সেটা বাদ দিতে হবে, ক্রয় ফেরত থাকলে বাদ দিতে হবে। ক্রয়ের ক্ষেত্রে আর অতিরিক্ত থাকতে পারে, কি থাকতে পারে, যেমন ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন বা বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ থাকলে সেটাও কিন্তু ক্রয় থেকে বাদ দিতে হয়। তাহলে আমরা যোগ অলিখিত ক্রয় মাইনাস ক্রয় ফেরত। ক্রয় ফেরতের আরেক নাম হচ্ছে বহি ফেরত। তারপর হচ্ছে আমাদের মাইনাস কারবারি বার্তা। আমরা বাদ দিব কারবারি বার্তা। তারপরে আমরা আরেকটা অতিরিক্ত বলছিলাম কি, যদি পণ্য ফেরত অথবা পণ্য ফেরত না, যদি আমাদের কি থাকে বলছিলাম ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন অথবা পণ্য বিতরণ যদি থাকে সেটাও কি ক্রয় থেকে বাদ দিতে হয়। তাহলে আমরা কি লিখবো, পণ্য উত্তোলন অবলিক ফেরত, সরি ফেরত না, পণ্য বিতরণ। এখন যে টাকাটা বের হবে সেটাই হচ্ছে আমাদের নিট ক্রয়। তাহলে আমাদের এই টাকাটার নামে হচ্ছে কি স্যার, নিট ক্রয়। তাহলে আমরা কি প্রারম্ভিক মূলধন পণ্য লিখলাম, ক্রয় যোগ অলিখিত ক্রয় বাদ ক্রয় ফেরত বা বহি ফেরত বাদ কারবারি বার্তা বাদ পণ্য উত্তোলন বা পণ্য বিতরণ। এখানে ক্রয় থেকে এগুলো যোগ এবং বাদ দেওয়ার পরে যেটা বের হয় সেটাকে বলা হয় স্যার নিট ক্রয়। আমরা কিন্তু নিট ক্রয়
অনেক সময় ক নাম্বার আমাদের চাইতে পারে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এখানে আমাদের যে যে হিসাবগুলো আসবে সেগুলো আমরা হিসাবভুক্ত করব, বাকিগুলো করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমাদের হয়ে গেল। তাহলে এখন তারপর আমরা আর কি কি আসতে পারে আমাদের মোট মুনাফা নির্ণয় করতে গেলে? আসবে পরিবহন, ক্রয় পরিবহন, পরিবহন অথবা ক্রয় পরিবহন। তারপরে আসবে মজুরি, মজুরির টাকা আমরা প্রথম কলামে লিখলাম, কারণ হচ্ছে আমাদের মজুরি বকেয়া থাকতে পারে অথবা অগ্রিম থাকতে পারে। আমরা বকেয়া থাকলে যোগ করবো আর অগ্রিম থাকলে বাদ দিব। তাহলে যোগ অবলিক বিয়োগ। তাহলে কি যোগের কারণ হচ্ছে যদি বকেয়া থাকে, বকেয়া থাকলে আমরা যোগ করব, আর যদি অগ্রিম থাকে তাহলে আমরা বাদ দিব স্যার। যদি অগ্রিম থাকে তাহলে আমরা মজুরির টাকাটা লিখলাম। তারপরে আসতে পারে যদি শুল্ক থাকে সেটা আসবে, শুল্ক অথবা আমদানি শুল্ক। রপ্তানি শুল্ক কিন্তু এখানে আসবে না, শুল্ক, শুল্কর টাকা লিখতে হবে জাহাজ ভাড়া, ডক চার্জ। জাহাজ ভাড়া থাকলে সেটা আসবে, যেহেতু জায়গা একটু কম তাহলে আমি এক লাইনে জাহাজ ভাড়া অথবা ডক চার্জ দুটোই থাকতে পারে, অথবা যেটা থাকে সেটা আমরা নিব ডক চার্জ, দুইটাই আমরা নিয়ে আসবো। সাধারণত এর বাইরে কোনো এন্ট্রি থাকে না। একটা জিনিস মনে রাখতে হবে, শুল্ক অনেক সময় বকেয়া অথবা অগ্রিম থাকতে পারে, আমরা মজুরির মতোই কাজ করব। বকেয়া থাকলে আমরা যোগ করব, অগ্রিম থাকলে সেটা বাদ দিব। জাহাজ ভাড়াও বকেয়া থাকতে পারে অথবা অগ্রিম থাকতে পারে, আমরা যোগ করবো অথবা বাদ দিব। জাহাজ ভাড়া অন্য নামে থাকতে পারে, কিভাবে? এটা থাকতে পারে জলযান ভাড়া। সাধারণত এর বাইরে আমাদের কোনো এন্ট্রি থাকে না। মোট মুনাফা নির্ণয় করতে গেলে আমি যেই এন্ট্রিগুলি লিখে দিলাম তার বাইরে সাধারণত কোনো এন্ট্রি বা হিসাব থাকে না, এই জিনিসটা মাথায় রাখবে। দেখো আমি এখন কি করব, এই সবগুলা হিসাব কোনটা কোনটা, প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, পরিবহন, মজুরি, তারপর যে শুল্ক, জাহাজ ভাড়া, আমি সবগুলো কি করলাম স্যার একসাথে কি করব, টাকাগুলো যোগ করব। সবগুলো টাকা আমরা একসাথে যোগ করলাম। যোগ করার পরে এটা থেকে আমরা বাদ দিব সমাপনী মজুত পণ্য, বাদ দিতে হয়, অথবা অবিকৃত পণ্যের মূল্য। সমাপনী মজুত পণ্য অথবা অবিকৃত পণ্যের মূল্য বাদ দিতে হয়, তাহলে মাইনাস সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য আমরা বাদ দিব। এখন সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে একটা কথা আছে স্যার, কি কথা? অনেক সময় দেখা যায়, মনে করো লেখা আছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 20,000 টাকা এবং বাজার মূল্য 18,000 টাকা, এরকম লেখা থাকতে পারে। তাহলে আমরা ক্রয় মূল্য কাউন্ট করব নাকি বাজার মূল্যটা কাউন্ট করব? এখানে কথা হচ্ছে আমরা কখনোই সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে ক্রয় মূল্য বা বাজার মূল্য নির্দিষ্ট কোনোটাই নেই না। যদি দুইটা মূল্যই থাকে, এখান থেকে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, ক্রয় মূল্য বা বাজার মূল্য থেকে যেইটার মূল্য কম থাকে আমরা সেটাই কাউন্ট করি। যদি বাজার মূল্য কম থাকে তাহলে সেটা নেব, অথবা যদি ক্রয় মূল্য কম থাকে তাহলে আমরা সেটাই নেব। তাহলে আমরা লিখতে পারি যেটি কম, এটা লিখে দিলাম, মানে যেটি ছোট থাকবে সেটাই আমরা কাউন্ট করব। তাহলে আমরা ওই টাকা থেকে যখন আমরা সমাপনী মজুত পণ্য বাদ দিব, বাদ দেওয়ার পরে যে টাকাটা বের হবে স্যার, এই টাকাটার নামই হচ্ছে কি বিকৃত পণ্যের ব্যয়। এই টাকাটার নাম হচ্ছে কি বিকৃত পণ্যের ব্যয়। আমরা কি বলছিলাম, নিট বিক্রয় থেকে আমরা কি করবো, এখন বিকৃত পণ্যের ব্যয় টাকাটা বাদ দিব। বাদ দিলে যেটা বের হবে সেটাই হচ্ছে মোট মুনাফা বা ক্ষতি। এখন কখন মুনাফা হবে আর কখন ক্ষতি হবে সেটা আমি বলতেছি। তাহলে এই টাকাটার নাম হচ্ছে কি মোট মুনাফা বা ক্ষতি, মোট মুনাফা অবলিক ক্ষতি। হ্যাঁ স্যার, একটা জিনিস মনে রাখতে হবে, কখন মোট মুনাফা হবে আর কখন ক্ষতি হবে। আমাদের নিট বিক্রয়ের থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় ছোট হয় তাহলে হবে মুনাফা, আর যদি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বড় হয় তাহলে হবে ক্ষতি। যেমন একটু দেখাইতেছি, আমরা মনে করে নিলাম আমাদের নিট বিক্রয় হচ্ছে 100 টাকা, নিট বিক্রয় কত 100 টাকা।
আর আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, এই টাকাটা আমাদের বের হইলো কত টাকা? 80 টাকা। এই টাকাটা আমাদের বের হইলো কত টাকা? 80 টাকা। তাহলে আমরা 100 থেকে যদি 80 বাদ দিই তাহলে প্লাসের টাকা বের হবে। তাহলে তখন কিন্তু আমাদের বের হইলো মোট মুনাফা। দেখুন এখন যদি এইরকম হইতো, এখানে আছে 100 টাকা, আর এই জায়গায় যদি আমাদের থাকতো মনে করো 130 টাকা, যদি 130 টাকা হইতো, 100 থেকে যদি আমরা 130 বাদ দেই তাহলে মাইনাসে বের হইতো 30 টাকা। তাহলে এটাই কিন্তু ক্ষতি, তখন কি হইতো? আমাদের মোট ক্ষতি। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। যদি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় ছোট হয় তাহলে হয় মোট লাভ, আর যদি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বড় হয় তখন হয় মোট ক্ষতি। তাহলে সবাই বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।